মার্কিন সেনেটের সম্প্রতি একটা ভাষণ নিয়ে কিন্তু বেশ তোলপাড় চলছে। সেনেটর স্যান্ডার্স ইসরায়েলের সামরিক সহায়তা নিয়ে এমন কিছু কথা বলেছেন যা পুরনো বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছে। তো চলুন আজ আমরা স্লাইডের মাধ্যমে তার ভাষণের মূল যুক্তিগুলো এক এক করে দেখে নিই। আচ্ছা, সেনেটরের পুরো বক্তব্যটা বুঝতে হলে আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি। প্রথমে দেখব তিনি ঠিক কী পদক্ষেপের ডাক দিয়েছেন, তারপর গাজা যুদ্ধ নিয়ে তার অবস্থানটা ঠিক কী, গাজার বাইরে পরিস্থিতি নিয়েও তার কিছু গুরুতর অভিযোগ আছে, সেগুলোও দেখব। আর হ্যাঁ, আমেরিকার সাধারণ মানুষের মতামত কিভাবে পাল্টাচ্ছে, আর সবশেষে তিনি ঠিক কোন দুটো প্রস্তাব এনেছেন সেটাও আমরা জেনে নেব। ভাষণটা শুরুই হচ্ছে একটা খুব মৌলিক প্রশ্ন দিয়ে। সেনেটর স্যান্ডার্স প্রশ্নটা তুলেছেন এভাবে যে আমেরিকান করদাতাদের পয়সাটা আসলে কোথায় খরচ হওয়া উচিত, দেশের মানুষের প্রয়োজনে নাকি বিদেশের যুদ্ধ তহবিলে। এই স্লাইডটায় দেখুন কি সাংঘাতিক একটা বৈপরীত্য তুলে ধরা হয়েছে। একদিকে আমেরিকার ৬০% মানুষ, মানে অর্ধেকেরও বেশি, যারা মাস গেলে যা মাইনে পায় তা দিয়ে কোনোমতে দিন চালায়। আর অন্যদিকে মাত্র কয়েক মাসের মধ্যে, মানে ৭ই অক্টোবরের পর থেকে ইসরায়েলকে $২১ বিলিয়ন বেশি সামরিক সহায়তা দেয়া হয়েছে। এরপরই সেনেটর চলে আসছেন তার যুক্তির একেবারে মূল জায়গায়, আর সেটা হলো গাজায় যে যুদ্ধটা চলছে তার ধরন আর এটা আদৌ আন্তর্জাতিক আইন মেনে হচ্ছে কিনা সেই প্রশ্ন তোলা। এখানে সেনেটরের মূল কথাটা হলো, হ্যাঁ, ৭ই অক্টোবরের হামলার পর নিজেদের রক্ষা করার বা জবাব দেওয়ার অধিকার ইসরায়েলের ছিল, কিন্তু সেই অধিকারটা কি পুরো ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটা সর্বাত্মক যুদ্ধ চালানোর লাইসেন্স দেয়? তিনি একটা নির্দিষ্ট সামরিক জবাব আর নির্বিচারের ধ্বংসযজ্ঞের মধ্যে একটা স্পষ্ট দাগ টেনে দিয়েছেন। ভাষণে হতাহতের যে সংখ্যাটা তুলে ধরা হয়েছে তা সত্যি শিউরে ওঠার মতো। দাবি করা হচ্ছে গাজায় নিহতের সংখ্যাটা ৭২,০০০ ছাড়িয়ে গেছে। আর আহতের সংখ্যা সেটাও কম নয়। ভাষণের দাবি অনুযায়ী ১,৭০,০০০-এরও বেশি। এখন যদি এই নিহত আর আহতদের সংখ্যাটা একসাথে করা হয় তাহলে সেটা গাজার মোট জনসংখ্যার প্রায় ১০%-এরও বেশি। মানে প্রতি ১০ জনে একজন হয় নিহত নয়তো আহত। মানুষের জীবনের এই বিপুল ক্ষতির পাশাপাশি পরিকাঠামোর কী অবস্থা? ভাষণে যে চিত্রটা তুলে ধরা হয়েছে তাতে দেখা যাচ্ছে গাজার ৯০%-এরও বেশি বাড়িঘর হয় ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুধু মানুষের থাকার জায়গা নয়, নিশানা করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকেও। ভাবা যায়? ভাষণে দাবি করা হয়েছে গাজার যে ১২টা বিশ্ববিদ্যালয় ছিল তার একটাও আস্ত নেই, সবগুলোই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এখানেই শেষ না, অভিযোগের তলিকাটা আরও লম্বা। বলা হয়েছে পানি আর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নষ্ট করে দেওয়া হয়েছে, ৯০%-এর বেশি হাসপাতালে বোমা ফেলা হয়েছে, প্রায় ১৭০০-র মতো স্বাস্থ্যকর্মীকে হত্যা করা হয়েছে, আর জীবন বাঁচানোর জন্য যে জরুরি জিনিসগুলো দরকার, মানে খাদ্য, পানি, ঔষধ, সেগুলোও ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। সেনেটরের যুক্তি কিন্তু শুধু গাজার ভেতরেই আটকে থাকেনি। তিনি দেখিয়েছেন এই সংঘাতের আঁচটা কিভাবে গাজার সীমানা ছাড়িয়ে পশ্চিম তীর, লেবানন, এমনকি ইরানের সাথে সম্পর্কেও গিয়ে পড়ছে। যেমন ধরুন পশ্চিম তীরের কথা ভাষণে উল্লেখ করা হয়েছে, সেই অক্টোবর থেকে সেখানেও ১,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, আর ৬,০০০-এরও বেশি বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর এই সব কিছুর পেছনে যে একটা সরকারি নীতি কাজ করছে তা বোঝাতে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটা কথা তুলে ধরেছেন, যেখানে নেতানিয়াহু স্পষ্ট বলছেন ফিলিস্তিনি রাষ্ট্র কখনোই হবে না। শুধু তাই নয়, অভিযোগ আরও গুরুতর দিকে মোড় নেয় যখন সেনেটর বলেন যে নেতানিয়াহু সরকার শুধু গাজায় যুদ্ধ করছে না, বরং লেবাননের বিরুদ্ধে একটা সম্প্রসারণবাদী নীতি নিয়েছে এবং ইচ্ছে করে ইরানের সঙ্গে একটা বড় সংঘাতের পরিস্থিতি তৈরি করছে। এখন প্রশ্ন হল, এসব তো গেল অভিযোগ, কিন্তু আমেরিকার সাধারণ মানুষ কি ভাবছে? সেনেটর এরপর সেদিকেই নজর দিয়েছেন এবং দেখিয়েছেন যে এই নীতি পরিবর্তনের পেছনে জনমতের একটা বড় ভূমিকা রয়েছে। একটা পোল, কুইনিপিয়াক পোলের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব ইসরায়েলকে আরও সামরিক সাহায্য দেওয়ার বিরুদ্ধে ডেমোক্র্যাটদের ৭৫%, মানে ৪ জনের মধ্যে ৩ জনই এর বিপক্ষে। স্বতন্ত্রদের মধ্যে ৬৬%, এমনকি রিপাবলিকানদের ৩৭% ও এর বিরোধিতা করছে। আরেকটা পোল, পিউ পোলের তথ্য বলছে ইসরায়েল সম্পর্কে সাধারণ মানুষের ধারণাও বদলে যাচ্ছে।
বিশেষ করে ডেমোক্র্যাটদের মধ্যে, যেখানে ৮০% এখন ইসরায়েলের ব্যাপারে একটা প্রতিকূল বা নেতিবাচক মতামত রাখছে। তাহলে এই সব যুক্তিতর্ক, তথ্য, জনমতের ভিত্তিতে সেনেটর ঠিক কি করতে চাইছেন? চলুন এবার সেই আইনি প্রক্রিয়াটা একবার দেখে নেওয়া যাক। ব্যাপারটা হলো, তিনি একটা জয়েন্ট রেজলিউশন অফ ডিসঅ্যাপ্রুভাল বা অসম্মতির যৌথ প্রস্তাব এনেছেন। এখন এটা কি? এটা হলো মার্কিন কংগ্রেসের হাতে থাকা একটা বিশেষ আইনি ক্ষমতা, যা দিয়ে তারা প্রেসিডেন্সের প্রস্তাব করা কোনো বিদেশি অস্ত্র বিক্রি থামিয়ে দিতে পারে। আর সেনেটর দুটো নির্দিষ্ট অস্ত্র বিক্রির ওপর এই প্রস্তাব এনেছেন। ১৫১ মিলিয়ন ডলারের ১,০০০ পাউন্ড ওজনের বোমা বিক্রি বন্ধ করা, আর ২৯৫ মিলিয়ন ডলারের বুলডোজার বিক্রি বন্ধ করা। সব মিলিয়ে ভাষণের শেষে সেনেটরের আবেদনটা ছিল খুবই স্পষ্ট। মার্কিন সেনেট যেন আমেরিকার মানুষের কথা শোনে এবং বর্তমান ইসরায়েলি সরকারকে সব ধরনের সামরিক সাহায্য দেওয়া বন্ধ করে। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, তাই না? বিদেশি অস্ত্র বিক্রির মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কংগ্রেসের ভূমিকা আসলে ঠিক কতটা হওয়া উচিত? আর একটা দেশের পররাষ্ট্রনীতি ঠিক করার ক্ষেত্রে সে দেশের জনগণের মতামতের দামই বা কতটা?